আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আমার কথা আমি বলি সেলিব্রিটি শোতে এমন একজন ব্যক্তিকে আমরা উপস্থিত করেছি, যিনি বিনোদন পাগল মানুষ, অত্যন্ত জনপ্রিয় রয়েছেন তার টিকটকের মাঝে। অনেকগুলো নাটকও করেছেন তিনি। তবে আজকে তার কাছে জানতে চাইবো, এই জগতে তিনি কিভাবে আসলেন? এই জগতের ভক্ত কিভাবে হলেন? মিডিয়া অঙ্গনে কত সালে আসলেন? আর মিডিয়া অঙ্গনকে এতভাবে কেন ভালোবাসেন? সে বিষয় নিয়ে অনেকগুলো কথা জানতে চাইবো। যতক্ষণ আমরা এই ভিডিওটা চলবে ততক্ষণ আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আমরা বলব যে ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। প্রথমে জানতে চাই সেলিম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, এটাই শুকরিয়া। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা সেলিম ভাই, আমি আপনার কিছু ব্যক্তিগত প্রশ্ন করব, আপনি যদি কিছু মনে না করেন। অবশ্যই বলতে পারেন। আমরা আজকে আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমার কথা আমি বলি সেলিব্রিটি শো। যারা সেলিব্রিটি কয়েকটা সিনেমা কিংবা কয়েকটা নাটক করে কিংবা কয়েকটা টেলিফিল্ম করে কিংবা কয়েকটা নাটক করে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। তো আমরা শুনেছি আপনি অনেকগুলো নাটক করেছেন, অনেকগুলো ইয়ার মাঝে আপনি ভাইরাল। তো আচ্ছা, আমি জানতে চাচ্ছি আপনার প্রথমে আপনার পুরো নামটা কি? আমার পুরো নামটা হচ্ছে যে মাহবুবুর রহমান সেলিম। আচ্ছা, আমি সংক্ষেপে নাম বলি, সেটা হচ্ছে M.R. সেলিম। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার জন্ম কত সালে? আমার জন্ম 1981 সালে। 1981 সালে, মানে যুদ্ধের পরপরই। জি, আচ্ছা। এই বিনোদন জগতে কিভাবে পা রাখলেন? কত সালে আসলেন? বিনোদন জগতে বলতে আমি যখন ছাত্র জীবনে ছিলাম তখন থেকে আসলে আমাদের স্কুলে যে অনুষ্ঠান হইতো, কলেজের মধ্যে অনুষ্ঠান হইতো, ওখানে আমি ছোট ছোট কিছু কৌতুক বলতাম, কিছু নাটকের অভিনয় করতাম। আমি ছোট থেকে একটু এই ভক্তই ছিলাম আর কি। তো তারপরে আমাদের এলাকায় মানে আঞ্চলিকভাবে গ্রাম্য কতগুলো স্কুল কলেজের মধ্যে অনেক নাটক হতো ছোট ছোট, সেখানে নাটক করতাম। মানে তার কথা হলো, মানে আপনি ছোটবেলা থেকে এই এই লাইনকে ভালোবাসি। এই লাইনকে আমি ভালোবাসি। আচ্ছা, আপনি এই যে টিকটক বলেন, আপনার ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এইভাবে এই এই জগতে কত সালে আসলেন? এই জগতে আমি ফেসবুক শুরু করছি যে 2011 সাল থেকে। তখন থেকে ফেসবুক চালাইতাম। ফেসবুকে আমরা যে কোনো অফিসিয়াল অনুষ্ঠান বা অন্য কিছু দিতাম, মাঝে মধ্যে কোনো নাটকের সিনারি দিতাম, যেগুলো দেখতাম সেগুলো। আচ্ছা। আর আমি ছোট স্কুল কলেজ জীবনে আমি যে রকম নাটক করছি তারপর একটা কথা বলি। যেমন একটা করছি কাজল রেখা, তারপর সোনার হরিণ চাই, এক মুষ্টি অন্ন চাই, এরকম প্রায় আমি 10-12টা নাটকে অংশগ্রহণ করছিলাম ছাত্র জীবনে। তারপরে এরপরে চাকরি জীবনে কর্মজীবনে যখন আসলাম, আমি 2017 সালে আমি বিবাহ করেছি। বিবাহ করার পরে হঠাৎ করে আলহামদুলিল্লাহ, আপনি বিয়ে করে ফেলেছেন? হ্যাঁ, বিয়ে করে ফেলেছি। আচ্ছা, বাচ্চা কাছে কয়জন? আমার বাচ্চা 2জন, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার বয়স 4 বছর, মেয়েটার বয়স হচ্ছে 1 বছর। আচ্ছা আচ্ছা। আচ্ছা সেলিম ভাই, আপনার ব্যবসার পাশাপাশি, আপনি কর্মজীবনের পাশাপাশি, আপনাকে যদি আমরা কোনো বড় কোনো স্থানে নিয়ে যেতে চাই, যেমন আপনার আপনার কোনো সিনেমার অফার আসলো কিংবা আপনার কোনো ইউটিউব কিংবা শর্ট ফিল্মের অফার আসে, তখন কি আপনি করবেন এই জিনিসটা? ইনশাল্লাহ আমি করব, যেহেতু আমি ওই ব্যাপারে ওই সমস্ত বিষয়ে আগ্রহী। আমি আনন্দ ফুর্তি সবসময় পছন্দ করি। মুখ গোমটা করে থেকে মুখ কালো করে থাকা আমি পছন্দ করি না। আমি সব সময় চাই হাসি খুশি নিয়ে। আর হাসি খুশির কারণে আমি বিনোদনে আসছি। যেমন টিকটক করি এখন, অনেক ছেলেদের সাথে অনেক মেয়েদের সাথে আমি নেচে নেচে, আমি সিরিয়াস হাট গায়ে দিয়েও অনেক অভিনয় করেছি টিকটকে। হ্যাঁ, এটা আমরা দেখেছি। আচ্ছা, এই আপনাকে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনি আমাদের বাংলাদেশের অনেক পুরনো অভিনেতারা আছে, যেমন মান্না, জাফর ইকবাল, হুমায়ুন ফরিদি, নায়কদের ক্ষেত্রে আপনি কার অভিনয় বেশি ভালোবাসতেন? আমি সবচেয়ে অভিনয় ভালোবাসতাম সোহেল রানার এবং রাজ্জাকের, শাবানা, ববিতা,
তারপরে নায়কের মধ্যে সালমান শাহের ছবি কয়েকটা দেখছি, 2টা ছবি দেখছি সবচেয়ে প্রিয় সালমান শাহ। একটা হলো কেয়ামত থেকে কেয়ামত, আর একটা হলো সত্যের মৃত্যু নাই। মানে একটা শুরু একটা শেষ। একটা শেষ। আচ্ছা এই 2টা ছবি দেখছি। আচ্ছা আচ্ছা, ভিলেন মানে ভিলেনের মধ্যে কার অভিনয় করে ভালো লাগে? ভিলেনের মধ্যে সবচেয়ে আমার অভিনয় ভালো লাগে ডিপজলের, কারণ ডিপজল ভাই আমার মতো মোটা, এই জন্য আমিও ওনার মতো একটু সাইজ আছে, সেজন্য ডিপজল ভাইকে আমার ভালো লাগে। আচ্ছা, ডিপজল ভাই আসলে কিন্তু বাস্তব জীবনে কিন্তু এই ধরনের না, অভিনয় জগতের মাঝে ভিলেনের অভিনয় করে। ডিপজল ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি, উনি আসলে ঢাকার বড় একজন ব্যবসায়ী। উনি প্রেসিডেন্ট এরশাদ সরকারের আমলে উনি একজন ওয়ার্ড কমিশনারও ছিলেন। ওনার অনেক ব্যবসা আছে, গাবতলী গরুর বাজারটা ওনার অনেক ট্রাক আছে, বাস আছে, ওনার অনেক গাড়ি আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। এই মুহূর্তে যদি আপনাকে নিয়ে যদি অপু বিশ্বাসের সাথে একটা অভিনয় করাতে চাই, তখন আপনার থেকে স্বাচ্ছন্দ্য বোধ মানে আনন্দটা কতটুকু লাগবে? ওই সময় আমার আনন্দ লাগবে যে আসলে আমি যেগুলো করতেছি এখন, যেমন মঞ্চ নৃত্য শিল্পীর নায়িকাদের সাথে অভিনয় করতেছি, টিকটকের মেয়েদের সাথে অভিনয় করতেছি, যখন একটা বড় পর্দার একটা নায়িকার সাথে অভিনয় করতে যাব, তখন তো আমি মনে করব যে আমি নিজেকে স্বর্গবাসী মনে করব। আচ্ছা, যদি বা গত 2-3 বছর আগে আমি অপু বিশ্বাসকে এনেছিলাম আমাদের দেবদাস ফিল্মের জন্য, কিন্তু শিডিউল মিস হওয়ার কারণে দেবদাস ফিল্মের মাধ্যমে অভিনয় করতে পারেন। আচ্ছা, যাই হোক, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আপনি অবসর সময়টা কিভাবে কাটান? আমি অবসর সময়টা কাটাই, আমি আসলে মাঝে মধ্যে কিছু লেখালেখি করি। আচ্ছা আচ্ছা, লেখালেখি বলতে আমার বাসার মধ্যে কয়েকটা ডায়েরি আছে, আমি বিভিন্ন গল্প লেখে রাখি, এগুলো লেখি, এগুলো পড়ি, এবং ওই টিকটকের কিছু ঘরের মধ্যে মাঝে মধ্যে অভিনয় করি। আমার ঘরটা এরকম আপনাদের অফিসের মতো ফুল দিয়ে সাজায় রাখছি। আচ্ছা, আরেকটা কথা জানতে চাচ্ছি, এই পৃথিবীতে তো মা বাবার পরে মানে প্রিয় একজন মানুষ থাকে, সেই প্রিয় মানুষটাকে আপনার মানে আপনার জীবনের মধ্যে প্রতিটা মানুষের একটা করে বন্ধু থাকে, তো আপনার সেই প্রিয় বন্ধুটার নাম বলুন। সেই ছোটবেলার হোক কিংবা বর্তমান যুগের হোক কিংবা রানিং এ হোক, যাই হোক। আসলে আপনি যে প্রশ্নটা করছেন, আমার প্রিয় মানুষের কথা মনে পড়লে কান্না চলে আসবে, সেজন্য আমি তার নামটা বলতে চাচ্ছি না। আমার এমন একটা সময় ছিল, আমি আমার হাতের মধ্যে তার নামটা লিখেছিলাম, বিউটি নামটা। কাজল আঁকা বুড়ো বাঁকা নামটি তোমার বিউটি, সারা জীবন তোমার পিছে পড়েছিলাম ডিউটি, মজবুত তোমার চেহারা, মিষ্টি মুখের হাসি, তাই তো আমি বিউটি তোমায় এত ভালোবাসি, তাই তো আমি বিউটি তোমায় এত ভালোবাসি। এই বিউটির নাম আমি হাতের মধ্যে লিখেছিলাম। আচ্ছা, বিউটি নামটা বলার সাথে সাথে আপনিও ইমোশনাল হয়ে গেলেন, আমিও ইমোশনাল হলাম। আপনি আবার গান গেয়ে হঠাৎ চমকে আমাদেরকে আনন্দ দিয়ে দিলেন, এটা আপনার কাছে কি জাদু আসে? এটা জাদু আসে যে আসলে আমার জীবনের প্রথম ভালোবাসা হলো যে বিউটি। আমি বিউটিকে আসলে, যেহেতু উনি আমার ছাত্রী ছিল, আমি ওনাদের বাড়িতে লজিং থাকতাম, থাকার পর ওর সাথে আমার ভালোবাসা হয়েছে, ছাত্রী এবং মাস্টারের সঙ্গে একসাথে ভালোবাসা হওয়ার পর তখন হঠাৎ করে আমার যে কোনো কারণবশত, রাজনৈতিক কারণবশত আমাকে বাড়ি ছেড়ে চট্টগ্রাম অবস্থান করতে হয়েছে। আচ্ছা, আপনি বর্তমানে রানিং চট্টগ্রাম মঞ্চ শিল্পী কল্যাণ সংস্থার বিশাল একটা সংগঠন, সেটা সারা বাংলাদেশ ব্যাপী, এই সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন, এবং কি আপনার নিজের ব্যক্তিগত কাজও করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, অবসর সময় কাটাচ্ছেন যেভাবে, সেটা আমাকে বললেন। আপনি আপনার পুরো প্রেমিকার নামটা আমরা হয়তো জানতাম না, আমরা হয়তো কখনো আপনার সাথে নাটক করতে গেলে বিউটি নামটা বলে দিব, যে এই কোনো একটা ডায়লগের মাধ্যমে আমরা বিউটি নামটা বলে দিব, যেটা আপনার মানে নাটকের ডায়লগের মাধ্যমে আমরা তো স্ক্রিপ্ট যখন লেখা হয় আমরা বলে দিতে পারি যে বিউটি। আচ্ছা, আপনার কাছে আমরা আর সেলিম ভাই, আমরা কাছে আমরা একটা জিনিস জানতে চাচ্ছি, আপনার মা বাবা এখনো কি বেঁচে আছে? আমার মা বাবা বেঁচে নাই। আমি 2017 সালে যখন বিয়ে করছি, 2017 সালে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ বৃহস্পতিবার ছিল, ওই দিন আমি বিবাহ করেছি সন্ধ্যা 7টায়। এরপর 2017 সালের শেষের দিকে আমার মা মারা গেছে। তারপর বউকে নিয়ে আসতে পারি নাই চট্টগ্রামে, বউয়ের বয়স কম ছিল এক কথা, দ্বিতীয় কথা আমার বাবাকে রান্না করে খাওয়াতে হয়, সে কারণে বউকে আনি নাই।
এরপর আমার বাবা 2024 সালে মারা গেছে 21শে জানুয়ারি। আল্লাহ ওনাকে ব্যস্ত দান করুক। আর আরেকটা কথা আমি আপনাকে দিদি বলেছিলাম যে আপনার প্রিয় একজন মানুষের নাম বলুন, সে নামটা হচ্ছে যে এখন আমি আপনার কাছে জানতে চাইবো শেষ প্রিয় একজন বন্ধুর নাম বলুন। যে প্রিয় বন্ধুটি আপনার সুখে দুঃখের পাশে ছিল, বর্তমানে আছে কিনা আমরা জানি না, এমন একজন বন্ধু কি আপনার ছিল? আমার এমন একজন বন্ধু ছিল, তবে এখন সে নাই, অনেক দূরে আমার থেকে, আমি অনেক দূরে চলে আসছি। তবে চট্টগ্রামের মধ্যে আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল চট্টগ্রাম ফটিকছড়ি ভোজপুর থানার আজিমপুর চৌধুরী বাড়ির আজাদ নামে একটা ছেলে ছিল, ওর সাথে আমার ঘনিষ্ঠ বন্ধুতা ছিল। ও মারা গেছে কিছুদিন আগে। এরপর এখন আমার বর্তমান বন্ধু হলো একজন আমার ভাই আছে, আমার সহপাঠী, সে হচ্ছে আমাদের প্রাণপ্রিয় আনোয়ার ভাই। আনোয়ার ভাই, তিনি তো আমাদের চট্টগ্রাম মঞ্চের উপদেষ্টা। যে উনিও চট্টগ্রাম মঞ্চের উপদেষ্টা। আমি ডিউটি শেষ হলেই ওনাকে ফোন দেই, ওনার ডিউটি শেষ হলে আমাকে ফোন দেয়। আমরা শুনতে পেলাম আপনার প্রিয় তিনজন মানুষের কথা। আসলে আমাদের থেকে আপনার প্রিয় মানুষ যেটা মানে প্রিয় লাইফে যেটা ঘটেছিল। আচ্ছা, আপনি তো আপনার ভালোবাসার মানুষকে পান, তার কথা কি মাঝে মধ্যে মনে পড়ে না? অবশ্যই মনে পড়ে। আমার জীবনে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম তাকে, আমার জীবনের থেকে বেশি। আমি ভালোবাসার কথা আপনার মুখ থেকে শুনতে চাই না। এই কথা যদি কেউ বলে কখনো, তখন আমার কান্না চলে আসে। আমি সেজন্য এই কথা বলতে চাই না। ভাই, আমরা আপনার থেকে এটা জানতে চাইনি, আপনি একটু ধৈর্য ধরেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা হয়তোবা সেলিম ভাই যে ব্যক্তিগত বিষয়, মনের যে দুঃখ ছিল ওটা তুলে ধরার জন্য চেষ্টা করেছিলাম। আর আমরা আশা করব সেলিম ভাই কন্টিনিউ যে কাজগুলো করছে আমাদের পাশাপাশি উনি আমাদের সাথে থাকবে। যদি আমি চট্টগ্রামের একজন কৃতি সন্তান, চট্টগ্রামে আঞ্চলিক নাটক করি, ঢাকা শর্ট ফিল্ম করি, মুভি করি, সব কিছুর মধ্যে দেখেন। তবে আজকে সেলিম ভাইকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের সেলিব্রিটি শো আমার কথা আমি বলতে। যদি আপনারা যারাই এই ভিডিওটা দেখবেন, সবাই সেলিম ভাইয়ের জন্য দোয়া করবেন, সেলিম ভাই যেন সুস্থ সফল হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে। সেলিম ভাই, দর্শকের উদ্দেশ্যে কিছু বলে বিদায় দিন। ঠিক আছে, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের চট্টগ্রাম মঞ্চ নৃত্য শিল্পী কল্যাণ সংস্থার মাননীয় সভাপতি বাহার মজুমদার ভাইয়ের সাথে আমার সাক্ষাৎকারে হলো। সেই জন্য আপনারা যারা এগুলো দেখবেন শুনবেন, সবার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব এবং সবাই বাহার ভাইয়ের জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব, মহান আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে হেফাজত করেন, সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন, আমিন। এই বলে আমি শেষ করছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।